হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি ডিসকাস করব, এটা আমি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, এগুলো তো সব ভিডিওর ক্ষেত্রেই বলেছি, কেননা সত্যিই ওগুলো ক্রুশিয়াল বলেই ভিডিওগুলো বানানো। বাট আজকে যেটা নিয়ে ডিসকাশন করব, এটা কিন্তু নিজের নলেজ গেইন করার জন্য, নিজের সেলফ কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য খুব দরকার। সবাই জানেন, আই থিঙ্ক সবাই সাপোর্টও করবেন আমাকে, যে কিনা যদি নলেজটা কারোর ভালো থাকে না, সে যদি বেশ এনরিচড থাকে, তাহলে কিন্তু কোনো কাজের ক্ষেত্রে নিজে একটা কনফিডেন্ট ফিল করবে, তার সাথে পেশেন্টের স্যাটিসফ্যাকশন তো থাকবেই, আর নিজের ডিগনিটি এমনি মেনটেন করতে পারবে। যদি নিজের নলেজ ডেফিসিট থাকে, তাহলে কিন্তু যে রেসপেক্টের জায়গাটা, সে যদি বলে যে রেসপেক্টের জায়গাটা পাওয়ার কথা, সেটা কিন্তু উনি কখনোই পাবেন না। তাই এর থেকে ভালো অস্ত্র আর কিছু হতে পারে না নিজের জায়গাটাকে তৈরি করার জন্য। তাই আমার মনে হয় প্রত্যেকজন সার্ভিস করলেও, স্টেবল জায়গায় থাকলেও, আমার মনে হয় নিজেকে মাঝে মাঝে আপডেট করাটা খুব দরকার। নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, স্পেশালি যেই পরিষেবাগুলো আমরা দিচ্ছি, যেই কাজগুলো আমরা করছি, সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে না, তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। নিজের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কোনো কাজ এলেই সেখানে একটা প্রেশার ফিল করা, এত কিছু কী করে সামলাবো, এই প্রবলেমগুলো না অনেকটা কেটে যাবে যদি নিজের নলেজ গেইন করার টেন্ডেন্সিটা যদি থাকে। সেই জন্যই আজকে এই ভিডিওটা করা। এটা ভীষণভাবে দরকারি একটা জায়গা, যেটা কিনা আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। পেশেন্টদেরকে ডিল করছেন, এই রিলেটেড ইস্যুগুলো নিয়ে ডিল করছেন, মেডিসিনগুলো দিচ্ছেন। বাট আমি শিওর যে প্রায় 80% সিএইচও যারা আছেন, তাদের মধ্যে কিন্তু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এই বিষয়ে নেই। ওই জন্যই আমি জাস্ট একটা সিএইচওদের মডিউল, যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া মডিউল, সেই মডিউল থেকেই আমি টপিকটা ডিসকাশন করব, সাথে আপনারা নিজেরাও পড়ে নিতে পারবেন। এটা আমার মন গড়া কোনো ডিসকাশন নয়, বা নিজে থেকে বানিয়ে নেওয়া কিছু নয়। এটা মডিউল দেখেই আমরা ডিসকাশন করব, যাতে কিনা অল্প একটু শুনে নেওয়ার মাধ্যমেও কিন্তু আপনার একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। আর এটা তো ডেফিনেটলি, যদি আপনার নলেজ ভালো থাকে, তাহলে আপনার ভিজিট কেন, ইনকোয়ারির ভিজিট কেন, যে কোনো ভিজিট, এমনকি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও আপনি আরামসে পরিষেবা দিতে পারবেন। ভিজিটের সময় আপনি ভিজিটারকে সুন্দরভাবে ফেস করতে পারবেন। অনেকেই আমাকে বলেন এই ধরনের ভিডিও বানানোর জন্য, তাই ভাবলাম আজকে এটা নিয়ে একটু ডিসকাশন করি। দেখুন, প্রতিনিয়ত কাজ করার সময় আপনাকে এটা কিন্তু ফেস করতে হয়। কোনটা? হাইপারটেনসিভ ইমার্জেন্সি অ্যান্ড হাইপারটেনসিভ আর্জেন্সি। ভীষণ কমন একটা জায়গা, হাইপারটেনসিভ ইমার্জেন্সি অ্যান্ড হাইপারটেনসিভ আর্জেন্সি। এই দুটো টার্ম দেখলে মনে হবে মোর অরলেস সিমিলার, এরকম মনে হবে যে সিমিলার, বাট একটু ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্স আছে? এই ক্ষেত্রে আমরা কি করে ম্যানেজ করব, আর তার সাথে কি কি মেডিসিন, যেই মেডিসিনগুলো আমরা প্রোভাইড করি, যেমন কিনা আমলোডিপিন, টেলমিসার্টন, এনালাপ্রিল, অ্যাটেনোলল, এগুলো কি মেডিসিন, সাইড এফেক্ট কি আছে, কতটা ডোজ দেওয়া যেতে পারে, সেই নিয়ে কিন্তু আমি একটা কমপ্লিট ডিসকাশন করবো মডিউল ধরে ধরে। দেখুন কি বলেছে, বোথ হাইপারটেনসিভ আর্জেন্সি অ্যান্ড ইমার্জেন্সি আর ফিচার্ড বাই সিভিয়ার হাইপারটেনশন। দুটো ক্ষেত্রে কিন্তু হাইপারটেনশনটা সিভিয়ার থাকবে। সেটা কি? স্টেজ 3 হাইপারটেনশন। স্টেজ 3 হাইপারটেনশনটা থাকবে। সেটা কি বলছে? ব্লাড প্রেশার কত হবে? সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 180 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 110 সবাইকে মাথায় রাখতে হবে। কিন্তু দুই ক্ষেত্রেই, হাইপারটেনসিভ ইমার্জেন্সি এবং হাইপারটেনসিভ আর্জেন্সি, দু ক্ষেত্রে কিন্তু স্টেজ 3 হাইপারটেনশন থাকবে। সিস্টোলিক হবে 180 অ্যাভভ, ডায়াস্টোলিক 110 অ্যাভভ। Difference lies in that presence of any evidence of acute target organ damage is called hypertensive emergency. কি বলছে দেখুন, হাইপারটেনসিভ আর্জেন্সি ইমার্জেন্সি দুটোই আছে। দুই ক্ষেত্রেই কি হবে? সিভিয়ার হাইপারটেনশন মানে স্টেজ 3 হাইপারটেনশন থাকবে, কিন্তু ডিফারেন্সটা এক জায়গায়। একটা ক্ষেত্রে যেটা হাইপারটেনসিভ, যেটা ইমার্জেন্সি, সেক্ষেত্রে কিন্তু কোনো অর্গান ফেলিওর বা অর্গান ড্যামেজ থাকতে পারে। এনি ওয়ান অফ দ্য ব্রেন, হার্ট, কিডনি অ্যান্ড আই। হতে পারে ব্রেন, অথবা হতে পারে হার্ট, অথবা হতে পারে কিডনি, অথবা আই। এগুলোর যে কোনো একটা ড্যামেজ থাকতে পারে। যদি ড্যামেজ থাকে, ড্যামেজের এভিডেন্স যদি থাকে, তার সাথে স্টেজ 3 হাইপারটেনশন হয়, স্টেজ 3 হাইপারটেনশন
মানে সিস্টোলিক ব্লাড প্রেশার 180, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 180, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 110, তার সাথে কোনো না কোনো একটা অর্গান ফেলিওরের এভিডেন্স পাওয়া গেছে, এমন যদি হয় তাহলে তাকে বলতে হবে হাইপারটেনসিভ এমার্জেন্সি। আর হাইপারটেনসিভ আর্জেন্সির ক্ষেত্রে স্টেজ 3 হাইপারটেনশন। বাট তার সাথে যখন জুড়ে যাবে কোনো একটা অর্গান ফেলিওর, ব্রেন, হার্ট, কিডনি অথবা আই, কোনো একটা অর্গান ফেলিওর যখন জুড়ে যাবে তখন তাকে বলা হয় হাইপারটেনসিভ ইমার্জেন্সি। কথাটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে। বেসিক্যালি বোথ দিস কন্ডিশনস হ্যাভ সিভিয়ার হাইপারটেনশন, একই কথা বলেছে আবার, অ্যান্ড গ্রেট রিস্ক অফ ডেভেলপিং ডিসেবিলিটিস অর ইভেন ডেথ ফ্রম কমপ্লিকেশনস। তার মানে বোথ কেসে কিন্তু এটা আছে কি সিভিয়ার হাইপারটেনশন, তার সাথে কোনো ডিসেবিলিটি ডেভেলপ করার গ্রেট রিস্ক, অথবা তার এই কমপ্লিকেশনস থেকে তার ডেথও হতে পারে, দুটো ক্ষেত্রেই। ইন হাইপারটেনসিভ আর্জেন্সির ক্ষেত্রে কি বলছে, দিস রিস্ক ইজ হাই, এই রিস্কটা খুব হাই, বাট দেয়ার আর নো সাইন অর সিমটমস অফ এনি সাচ কমপ্লিকেশনস। রিস্ক হাই কিন্তু এরকম ধরনের কমপ্লিকেশনস নেই আর্জেন্সির ক্ষেত্রে। দ্য গোল অফ ট্রিটমেন্ট ইজ টু কন্ট্রোল ব্লাড প্রেশার গ্র্যাজুয়ালি। এক্ষেত্রে রেসপন্সিবিলিটি কী হবে, গোল কী হবে, ব্লাড প্রেশারটা গ্র্যাজুয়ালি কন্ট্রোল করা অ্যান্ড টু ডিক্রিজ ডাউন দ্য রিস্ক অফ এনি কমপ্লিকেশনস। তার মানে হাইপারটেনসিভ আর্জেন্সির ক্ষেত্রেও কিন্তু রিস্কটা খুব হাই, কিন্তু কোনো কমপ্লিকেশনস এর কোনো কিন্তু যে কমপ্লিকেশনস, রিস্ক অফ কমপ্লিকেশনস সেটা কিন্তু ডিক্রিজ, কম। এক্ষেত্রে তখন কী করতে হবে, গোল হবে কি যে হাইপার টেনশনটাকে আস্তে আস্তে বা ব্লাড প্রেশারটাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমিয়ে ফেলা এবং তার কমপ্লিকেশনস যেগুলো আছে সেগুলোকেও আস্তে আস্তে কমানো, এটা হবে উদ্দেশ্য। ইন কেসেস উইথ হাইপারটেনসিভ ইমার্জেন্সির ক্ষেত্রে সাম অফ দিস লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনস হ্যাভ অলরেডি স্টার্টেড টু ডেভেলপ। তার মানে ওই যে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনসগুলো সেগুলো কিন্তু অলরেডি ডেভেলপ করতে শুরু করে দিয়েছে হাইপারটেনসিভ ইমার্জেন্সির ক্ষেত্রে। এক্ষেত্রে গোল কি হবে, টু মিনিমাইজ দ্য সিভিয়ারিটি অ্যান্ড এক্সটেন্ট অফ দিস কমপ্লিকেশনস। আর্জেন্সির ক্ষেত্রে গোল ছিল কি ব্লাড প্রেশারটাকে গ্র্যাজুয়ালি কমানো, সাডেনলি নয়, গ্র্যাজুয়ালি কমানো এবং কমপ্লিকেশনসগুলো যাতে সাবসাইড না করে, কমপ্লিকেশনসগুলো যাতে ডেভেলপ না করে সেটা দেখা। কিন্তু হাইপারটেনসিভ এমার্জেন্সির ক্ষেত্রে যে কমপ্লিকেশনসগুলো অলরেডি ডেভেলপ করে গেছে সেগুলো সিভিয়ারিটিটা কমানো, সেগুলোকে মিনিমাইজ করা, রিজলভ দ্য ড্যামেজ দ্যাট হ্যাজ অলরেডি সেট ইন, এবং তার সাথে যে ড্যামেজগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোকে কিন্তু রিজলভ করা, অ্যান্ড তার অবশ্যই ব্লাড প্রেশার তো কন্ট্রোল করতেই হবে, অ্যান্ড ডিক্রিজ দ্য রিস্ক অফ ফার্দার কমপ্লিকেশনস, ফার্দার রিস্ক যাতে না হয় সেটাও দেখা। তার মানে হাইপারটেনসিভ কমপ্লিকেশনের ক্ষেত্রে অনেকগুলো গোল, কি গোল, যে কমপ্লিকেশনসগুলো অলরেডি ডেভেলপ করে গেছে সেগুলো সিভিয়ারিটিটাকে মিনিমাইজ করা আর যাতে এক্সটেন্ড না হয় সেটাকে দেখা, আর যেই ড্যামেজটা অলরেডি ডেভেলপ করে গেছে সেটাকে রিজলভ করা, ব্লাড প্রেশার কন্ট্রোল করা আর যাতে ফার্দার কোনো কমপ্লিকেশনস ডেভেলপ না করতে পারে সেটা দেখা। এগুলো সব হাইপারটেনসিভ এমার্জেন্সির ক্ষেত্রে। আর্জেন্সির ক্ষেত্রে রিস্ক তার প্রচণ্ড হাই ব্লাড প্রেশার এবং তার পসিবিলিটি সমস্ত কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করার, বাট এখনও ডেভেলপ করে যায়নি। সেক্ষেত্রে উদ্দেশ্য হবে কি ব্লাড প্রেশারটাকে গ্র্যাজুয়ালি কমানো এবং রিস্কগুলো যাতে ডেভেলপ করতে না পারে সেটা দেখা। Now, the most important thing to remember here is that important thing to remember কি বলেছে, it is not required to rapidly decrease blood pressure using hypertensive tablet in both these conditions. এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু হাইপারটেনসিভ ট্যাবলেট দিয়ে র্যাপিডলি ব্লাড প্রেশার কমানোর প্রয়োজন নেই। কেন? র্যাপিড লোয়ারিং অফ ব্লাড প্রেশার উইল লিড টু পুয়ার ব্লাড সাপ্লাই টু দ্য ভাইটাল অর্গান লাইক ব্রেন, হার্ট অ্যান্ড কিডনি। দুই ক্ষেত্রেই কিন্তু যদি র্যাপিডলি ব্লাড প্রেশারটা কমানো হয় ওষুধ দিয়ে, এক্সটার্নালি ওষুধ দিয়ে যদি ব্লাড প্রেশারটা র্যাপিডলি কমানো হয় তাহলে কিন্তু ভাইটাল যে অর্গানসগুলো আছে যেমন ব্রেন, হার্ট, কিডনি, এরা কিন্তু ব্লাড সাপ্লাইটা কম পাবে, অ্যান্ড দেয়ারফর রেজাল্ট ইন ওর্সেনিং অফ দ্য পেশেন্টস কন্ডিশন। এর ফলে পেশেন্টের কন্ডিশন কিন্তু আরও খারাপ হয়ে যেতে পারে, তাই হঠাৎ করে সেটাকে লোয়ার করা যাবে না। At HWC level, it is advisable only to identify the conditions earlier,
প্রথমেই এই কন্ডিশনটা আইডেন্টিফাই করতে হবে, কমিউনিকেট উইথ এমও, পিএইচসি or সিএইচসি and immediately refer to the patients in ambulance to appropriate higher facility. তাহলে সিএইচও রেসপন্সিবিলিটি কী হবে, তাড়াতাড়ি করে এটাকে আইডেন্টিফাই করা যে তার হাইপারটেনসিভ ইমার্জেন্সি রয়েছে, তো এবং তাকে কী করা, এমার্জেন্সি যে পিএইচসির এমও আছে তার কাছে রেফার করা, যাতে কিনা প্রপার কেয়ারটাও পায়, সেটা কি প্রয়োজন পড়লে তাকে অ্যাম্বুলেন্স বুক করে অ্যাম্বুলেন্সে তাকে রেফার করে দেওয়া। এবার আমরা আসি হাইপারটেনসিভ মেডিসিনস। এখানে দেখুন মেইন নোট দিয়ে একটা কথা বলে দিয়েছে, অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনস ক্যান নট বি প্রেসক্রাইব বাই সিএইচওর কিন্তু এই হাইপারটেনসিভ মেডিসিনস কি নেবে পেশেন্ট সেটা প্রেসক্রাইব করার কথা নয়, প্রেসক্রাইব করবেন না। হাউএভার ওয়ান্স প্রেসক্রাইব বাই দ্য এমও পিএইচসি তাকে যদি এমও প্রেসক্রাইব করে, সিএইচও কি করবে, সেটা ইনলাইন করবে, স্টক মেনটেন করবে এবং সেই ওষুধটা যখনই প্রয়োজন হবে তখন মানুষটাকে দেবে। এবার আসি আমরা মেডিসিনস, যে মেডিসিনসগুলো আছে সেটা কি মেডিসিনস, তার ম্যাক্সিমাম মিনিমাম ডোজ কত, শিডিউল কি আছে, আর কমন সাইড এফেক্টগুলো কি আছে। দেখুন প্রথমটা যদি বলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, যেটা এক্সাম্পল হচ্ছে আমলোডিপিন, যেটা কমনলি ইউজ মেডিসিনস। এগুলো কি, এই মেডিসিনসটা কী ধরনের মেডিসিন, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। প্রেফার্ড ফার্স্ট চয়েস একটা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনস ফর এল্ডারলি পেশেন্টস। এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট চয়েস, প্রেফার্ড ফার্স্ট চয়েস হচ্ছে আমলোডিপিন। মিনিমাম ডোজ কত, 5 mg পার ডে, আর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 10 mg পার ডে। আর শিডিউল কি, ওয়ান্স এ ডে ওরালি দিনে একবারই খাবে। এর কমন সাইড এফেক্ট যেটা মোটামুটি সবাই মনে হয় ফিল করেছে, আমি নিজেই বহুবার ফিল করেছি, সেটা কি, সোয়েলিং ওভার অ্যাঙ্কেল ইডিমা খুব কমন, এটা আমি অনেকজনকে পেয়েছি। নাও এসি ইনহিবিটর, একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমলোডিপিন গেল। নাও এবার হচ্ছে এসি ইনহিবিটর মধ্যে কি আছে, এনালাপ্রিল। এখানে কি বলেছে, প্রিফার্ড ফার্স্ট চয়েস অ্যাজ হাইপারটেনসিভ ফর ইয়াং পেশেন্টস এজ লেস দেন 40 to 45। যদি কিনা সেই হাইপারটেনসিভ পেশেন্টটির বয়স 40 থেকে 45, তার 40 বা 45 তার নিচে হয়, এবং তার ক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট চয়েস। যদি ইয়াং পেশেন্ট হয়, 40 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট চয়েস। আর কি, যদি কিনা বোথ হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুটোই যদি পেশেন্টের ক্ষেত্রে থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট চয়েস এসি ইনহিবিটর এনালাপ্রিল। এটা মিনিমাম ডোজ কত, 5 mg পার ডে, আর ম্যাক্সিমাম দেওয়া যায় 20 mg পার ডে। আর এটা সাধারণত ইউজ করা হয় কি, ওরালি টুয়াইস এ ডে, দিনে দুবার। এতে কি সাইড এফেক্ট, ড্রাই কাফ। আর এনালাপ্রিল কি বলেছে, কন্ট্রাইন্ডিকেটেড অ্যান্ড টু বি স্ট্রিক্টলি অ্যাভয়েডেড ইন প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু কোনোভাবে এটা ইউজ করা যাবে না, কমপ্লিটলি স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড এনালাপ্রিল প্রেগনেন্সির ক্ষেত্রে। কমন সাইড এফেক্ট, ড্রাই কাফ। নাও ডাইউরেটিক্স, যেটা হাইড্রোক্লোরোথায়াজাইড নামে আছে, ডাইউরেটিক্স সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতেই আছে। ডোজ কত, 12.5 mg পার ডে, আর মিনিমাম 12.5 mg পার ডে, আর ম্যাক্সিমাম 50 mg পার ডে। আর এটা ওয়ান্স এ ডে ওরালি। এতে কি হয়, ইনক্রিজ ইউরিন আউটপুট। এই জন্য যখন কোনো পেশেন্টের অ্যাসাইটিস থাকে বা অ্যাঙ্কেল ইডিমা থাকে, বা যদি কিনা তাদের এরকম কোনো সোয়েলিংয়ের ব্যাপার থাকে, আর প্রেশার তো হাই তো অবশ্যই থাকতে হবে, থাকলে কিন্তু সাধারণত যখন সেটাকে তাদের করে কমানোর জন্য ডায়োরেটিক্স দেওয়া হয়, হাইড্রোক্লোরোথায়াজাইড, লুপ ডায়োরেটিক্স, এটা কিন্তু দেওয়া হয়। হাইড্রোক্লোরোথায়াজাইড হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স। না বিটা ব্লকার, আরেকটা মেডিসিন কি, বিটা ব্লকারের মধ্যে কি আছে, কমন মেডিসিন অ্যাটেনোলল। এটা মিনিমাম ডোজ 50 mg পার ডে, আর ম্যাক্সিমাম হচ্ছে 100 mg পার ডে। এটা ওয়ান্স এ ডে এবং ওরালি এটা দেওয়া হয়। এটা কি করে, কমন সাইড এফেক্ট কি, হার্ট রেটটাকে কমিয়ে দেয়, মানে ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেটটা কিন্তু কমিয়ে দেবে। বিটা ব্লকার শুড বি স্ট্রিক্টলি অ্যাভয়েডেড ইন পেশেন্টস উইথ হিস্ট্রি অফ অ্যাজমা। যাদের অ্যাজমা হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এই অ্যাটেনোলল দেওয়া যাবে না। যে সমস্ত অ্যাজমা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, তাদেরকে কিন্তু কোনোভাবে অ্যাটেনোলল দেওয়া যাবে না। এ আবার কি করছে, হার্ট রেটটাকে আরও কমিয়ে দিচ্ছে। এই ছিল আজকের টপিক, মেডিসিন যেগুলো খুব ইউজ হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম, তার সাথে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, হাইপারটেনসিভ আর্জেন্সি নিয়ে ডিসকাশন করলাম।
যদি এই ভিডিওটা সিএচও দিদিমণিদের ভালো লেগে থাকে, এক্সপেক্ট করবো আপনারা কষ্ট করে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা ওখানে কমেন্ট করতে পারবেন না। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আপনার কলিগ বা ফ্রেন্ড ওদেরকে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।